আমন্ত্রণ নিউজ 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্ট্রেট কলেজ অফ হেলথ সায়েন্সেস স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জুকরিফ। শুরু হয়েছে মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় সিয়াম সাধনা, আত্মশুদ্ধি কিংবা সংযমের মাস পবিত্র মাহে রমজান। প্রত্যেক বছর রমজান মাসে হৃদরোগে আক্রান্ত ব্যক্তিরা নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে থাকে এবং তাদের মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন হলো কারা রোজা রাখতে পারবে কিংবা কারা পারবে না। দর্শক, এই ঝুঁকিগুলো এড়িয়ে কিভাবে সুস্থভাবে রোজা পালন করা যায়, কিভাবে পরিবর্তিত জীবনযাপন, খাদ্যাভ্যাস কিংবা পরিবর্তিত ওষুধের সময়সূচি নিয়ন্ত্রণ করে আমরা প্রত্যেকটি রোগীকে সুস্থভাবে রোজা পালনে উৎসাহিত করতে পারি, কথা বলবো এই প্রত্যেকটি বিষয় নিয়ে। এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন দুইজন বিশেষ অতিথি। উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার আব্দুল ওয়াদুদ চৌধুরী, যিনি পরিচালক জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, এবং আমাদের সাথে আরো উপস্থিত রয়েছেন তামান্না চৌধুরী, প্রিন্সিপাল ডায়েটিশিয়ান এভার কেয়ার হসপিটাল, ঢাকা। দর্শক, আজকের আলোচনার বিষয়ে যে কোনো তথ্য কিংবা পরামর্শের জন্য যে কোনো বিষয়ে চাইলে ফোন দিতে পারেন টেলিভিশন স্ক্রলে দেখানো নাম্বারে। আমরা চেষ্টা করব আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা আপনার এই বিষয়টি নিয়ে আলোচনা করবার। স্যার, দুজনকেই স্বাগত আজকের আয়োজনে। স্যার, শুরু হয়েছে পবিত্র মাহে রমজান এবং প্রত্যেক বছর রমজান মাস এলে যারা হৃদরোগে আক্রান্ত ব্যক্তি তাদের মধ্যে অনেক প্রশ্ন থাকে এবং এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেব, কিন্তু শুরুতে একটু আপনার কাছে জানতে চাই যে আসলে রোজা পালনের কোনো বৈজ্ঞানিক তাৎপর্য রয়েছে কিনা, বিশেষ করে যারা হৃদরোগে আক্রান্ত ব্যক্তি। রোজাটা আসলে কি? রোজা কিন্তু দু তিনটে প্রসেস ইনভলভ। একটা হলো শারীরিক, যে আমি না খেয়ে আছি একটা নির্দিষ্ট সময়, কোনো খাবারও না পানিও না। দ্বিতীয়টা কি? আমি কিন্তু পারপাসফুলি সেই অবস্থাটা মেনটেন করছি। তার মধ্যে কি আছে? আমি নামাজটা পড়ছি, কোনো খারাপ কথা বলছি না, খারাপ কাজ করছি না, একটা মানসিক প্রশান্তির দিকে আমি এগিয়ে যাচ্ছি। তৃতীয়টা কি? আমি জানি যে এই যে কাজটা করছি সেটা পরকালে আমার জন্য বিরাট একটা ভালো ফল নিয়ে আসবে। এখন WHO বলছে কি? হেলথ মানে কি? আমার হেলথ মানে হলো এ সেন্স অফ কমপ্লিট ওয়েলবিং, ফিজিক্যালি, মেন্টালি, সোশ্যালি অ্যান্ড স্পিরিচুয়ালি। দেখেন, রোজায় কিন্তু ফিজিক্যালি আমি না খেয়ে থাকছি, মেন্টালি মানসিক প্রশান্তির মধ্যে থাকছি, সোশ্যালি আমরা কিন্তু পুরো ফ্যামিলি একসাথে বসে সেহরি করছি, ইফতারি করছি, বন্ধু বান্ধবের সাথে করছি, একটা কালেকটিভ। আমি যখন ইফতারি করছি আমি দেখছি আমার ড্রাইভারটাও যেন একই রকম ইফতারি পায়। খেয়াল করে দেখেন। এবং স্পিরিচুয়ালি সবকটা ওয়েলবিং এর দিকে আমি কিন্তু নিজেকে ধাবিত করছি। তার মানে রোজাটা আসলে আমাদের সব দিকে ভালো হওয়ার জন্য একটা প্রসেস। কিন্তু ব্যাপারটা হলো, আমি সবসময় বলি যে শোনো, যে বিশ্বাস করে সে রোজায় খুব ভালো থাকে, যে বিশ্বাস করে না সে রোজা রাখলি খালি তার এখানে ব্যথা ওখানে ব্যথা, রাখতে পারি না, এগুলো মনে হয়। কাজে রোজা রাখার পিছনে শারীরিক যে অক্ষমতা সেটা কিন্তু খুব সিলেক্টিভ রোগীর জন্য, বাকি সবাই কিন্তু আসলে রোজা রাখতে পারে। আমার কাছে এটা প্রশ্ন আসে যে হার্টের রোগীরা কি করবে? দেখো, হার্টের রোগীরা কিন্তু দু ধরনের। অ্যাকিউট যে কন্ডিশন গুলো আছে, হার্ট অ্যাটাক হলো, আমার অ্যাকিউট হার্ট ফেলিওর হয়েছে, আমি কয়েকদিন আগে বাইপাস করেছি, বা আমার স্টেন্টিং করা হয়েছে, আমাকে এখন 3 বেলা ওষুধ খেতে হচ্ছে, আমার জন্য রোজা রাখা উচিত না। কিন্তু আমার স্টেন্টিং করা হয়েছে 1 সপ্তাহ আগে, আমি তো অফিস আদালত সব করতে পারছি, তাহলে আমি কেন রাখবো না? বাইপাসের রুগী 1 মাস হয়তো তা অফিস করতে পারছে না, প্রথম 2 সপ্তাহ হয়তো অনেক বেশি কেয়ারফুল থাকতে হচ্ছে, তারপরে তো সে পারবে, কেন পারবে না? হার্ট ফেলিওরের রুগী, তার হার্ট ফেলিওর কন্ট্রোল হয়ে গেছে, সপ্তাহখানেক 2 সপ্তাহ গেল, একদম ভালো, হাঁটতে পারছে, দোতলায় উঠতে পারছে, 15 মিনিট দিব্যি হাঁটতে পারছে, কোনো অসুবিধা হচ্ছে না। তার ওষুধটা যদি আমরা চিকিৎসকরা ওইভাবে করে দিই যে 2 বেলা খেলে চলবে, সে রুগী কিন্তু পারবে। এই জিনিসটা মনে রাখতে হবে। এবং সেক্ষেত্রে রুগীর ফ্যামিলি এবং চিকিৎসক এই ত্রয়ীর যৌথ প্রচেষ্টা যদি থাকে, তাহলে এই রুগীগুলা ঠিকভাবে রোজাটা
আদায় করতে পারবে। নিঃসন্দেহে খুব চমৎকারভাবে বলেছেন। এবং প্রত্যেকটি ব্যক্তি যদি একটু মনোবলটাকে শক্ত রাখতে পারে, মানসিক দৃঢ়তা বাড়ানোটা খুব বেশি জরুরি পুরো রমজান মাস জুড়ে। আরো বিস্তারিত জানবো স্যার, কিন্তু একটু ম্যাডামের কাছে আসতে চাই। রমজান মাসে আপনাদের কাছে সবচেয়ে বেশি রোগীরা আসে, যে এই পুরো রমজান মাস জুড়ে নিজেকে সুস্থ রাখার জন্য খাদ্য তালিকাটি কেমন হতে পারে, বিশেষ করে সাহারি এবং ইফতারে যে খাবারের তালিকা বা মেনু, আমরা আসলে কোন কোন খাবারগুলোকে অ্যাড করবো এবং কোনগুলোকে বর্জন করব? ধন্যবাদ। আসলে অবশ্যই রোজার মাস, স্যার যেটা বললেন যে সামাজিক, মানসিক, স্পিরিচুয়াল, সেখানে আমাদের মন মানসিকতার অনেক বড় একটা জায়গা দখল করে থাকে আসলে খাওয়া দাওয়া। এবং আমাদের কিছু ট্রেডিশনাল খাবার থাকে যার জন্য অনেকেই কনফিউশন হয় যে কোনো রোগ অবস্থায় বা সুস্থ যারা, তারা আসলে তাদের খাবারের মেনুটাকে কিভাবে সাজাবেন সেহরি, ডিনার এবং ইফতারে। তো আমরা যেহেতু আজকে আমাদের মেইন ফোকাস হৃদরোগী, স্যার যেটা বললেন, তো হৃদরোগীদের সবচেয়ে বড় জিনিসটাই হচ্ছে তিনটা বিষয় তাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে খাবারের পরিমাণ, অর্থাৎ সে কতটুকু কোন বেলায় খাবেন। দ্বিতীয়ত হচ্ছে সময়। এখানে যদিও ইফতারের টাইমটা একদম সবার জন্য এক, কিন্তু বাকি দুইটার সময়ে কিছুটা গরমিল করে ফেলে ফুডে, সেই জায়গাটা আমি পরবর্তীতে বিস্তারিত বলবো। আর তৃতীয় হচ্ছে পোর্শন, পরিমাণ, অর্থাৎ তারা কি খাচ্ছেন, কতটুকু খাচ্ছেন, কখন খাচ্ছেন। এই তিনটা বিষয়কে যদি খুব সহজভাবে মানুষ বুঝিয়ে ফেলতে পারে, তখন ডায়েট কিন্তু অনেক ইজি হয়ে যায়। কারণ ডায়েট বলতে অনেকেরই একটা ধারণা হচ্ছে কম খাওয়া, না খাওয়া, আসলে তা না। একজন হৃদরোগী বা যে কোনো একটা ডিজিজ আক্রান্ত পেশেন্ট, তার কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে খাবার খেতে হয়, তার একটা ক্যালোরি রিকোয়ারমেন্ট থাকে। এবং হৃদরোগীরা আপনারা জানেন তাদেরও মধ্যে অনেকে ডায়াবেটিস থাকে, যারা ইনসুলিন নিচ্ছেন, যারা হয়তো প্রেশারের মেডিসিন নিচ্ছেন। তো তাদের খাবারে তিনটা উপাদানকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। একটা হচ্ছে প্রোটিন, অর্থাৎ একজন হৃদরোগী তার সেহরি, ডিনার এবং ইফতারে কিভাবে তার প্রোটিনটাকে ডিস্ট্রিবিউশন করবে। দ্বিতীয়ত হচ্ছে সোডিয়াম বা সল্টযুক্ত খাবার। আমরা ট্রেডিশনাল খাবার মানুষ যতটা ভাজা পোড়া ভেবে খারাপ ভাবে, তার চেয়ে একটা হিডেন সিক্রেট থাকে যে ওগুলো অনেক বেশি লবণাক্ত। অর্থাৎ সারাদিনে তার সোডিয়ামটাকে যদি সে ব্যালেন্স করতে পারে, তখন একজন হৃদরোগী তার খাবারে খুব সুন্দরভাবে ফুডের ডিস্ট্রিবিউশন করতে পারবে। তৃতীয় হচ্ছে ক্যালোরি, কারণ প্রত্যেকটা পেশেন্ট ভেদে কিন্তু এটা ইন্ডিভিজুয়াল, মানে এটা সবার জন্য এক না। তো তার খাবারটা এমন হতে হবে যেন তার মেডিসিনের সাথে ম্যাচ হয়, সে যেন বাড়ির খাবার, ঘরের খাবার খায়, এবং অবশ্যই তার খাবারের পোর্শন এবং ম্যাচিং, অর্থাৎ কার্ব, প্রোটিন, ফ্যাট সব কিছুর ডিস্ট্রিবিউশনটা যাতে তার তিনটা মিলের মধ্যে অন্য সময় যেমন থাকে সেইটাকে অ্যাকোমোডেট করে এই তিনটা খাবারের মাধ্যমে তাকে খেতে হবে এই রোজায়। কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে তো এই তিনটাকে ব্যালেন্স করতে পারি না, দেখা যায় ইমব্যালেন্স হয়ে যায় এবং শরীরে বিভিন্ন ধরনের জটিলতার বহিঃপ্রকাশ হয়। এগুলো নিয়ে আলোচনা করবো, কিন্তু একটু স্যারের কাছে আসি যে হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে অনেকের তো থাকে দেখা যায় স্ট্যান্ডিং করা, অনেকের ওপেন হার্ট সার্জারি করা, কিন্তু এই যে জটিলতাগুলো তাদের মধ্যে আসলে অনেকে কিন্তু রোজা রাখে এবং অনেককে রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে, তারা কিভাবে ঝুঁকি এড়িয়ে রোজাটা রাখতে পারে? আমার যদি স্টেন্টিং হয়ে যায় বা বাইপাস করা হয় সেটা অনেক আগে, তাহলে অন্য লোকের সাথে আমার বেশ কোনটা কিছুই না, শুধু আমি কতগুলো ওষুধ খাচ্ছি। আমার প্রবলেম ছিল, প্রবলেমটা সলভ করা হয়ে গেছে। কাজে তার ক্ষেত্রে রোজা রাখার জন্য সাধারণ মানুষের জন্য যেটা প্রযোজ্য সেটাই, ওষুধটা এমনভাবে করে দিতে হবে যেন আমি 2 বেলায় খেয়ে নিতে পারি। একটা খেয়াল করতে হবে, আমরা আসলে রোজার মাসে 3 বার কিন্তু খাওয়া হয়। ইফতারিতে, তারাবির পরে অনেকে কিন্তু হালকা কিছু খান এবং সেহরিতে। তাহলে আমার কিন্তু একসাথে যদি অনেক ওষুধ খাওয়ার বিরক্ত লাগে, আমি না হয় 3 ভাগে ভাগ করে খেতে পারি। আমি অবশ্য আমার রোগীদের বলি যে আপনি চেষ্টা করবেন যতটা সম্ভব বেশিরভাগ ওষুধই ইফতারি এবং তারাবির মধ্যে খেয়ে ফেলার। কারণ হলো ইফতারি মিস হয় না, সেহরি কিন্তু মিস হতে পারে। একদমই। কাজেই ওই ওষুধটার জন্য মিস না হয়, যেটা 2 বেলা খেতে হবে সেটা সেহরিতে খেতেই হবে। তৃতীয়, আমি যে ওষুধ খাচ্ছি কিছু কিছু ওষুধ কিন্তু আমাকে কমাতে হয়। যেমন রোজা রাখলে পরে ডায়াবেটিস কন্ট্রোল কিন্তু সাংঘাতিক ভালো হয়ে যায়। এই যে আমরা যে ফাস্টিং করি সেটা কিন্তু আমার ইনসুলিন সেন্সিটিভিটি বাড়িয়ে দেয়। অর্থাৎ আগে যে ইনসুলিনটা আমার বডিতে যতটুকু কাজ করতে পারতো এফিশিয়েন্টলি, এখন কিন্তু আমার বডিতে সেটা আরো অনেক ভালোভাবে কাজ করতে পারবে। এই জন্য আমার কিন্তু ইনসুলিনের মাত্রা কমাতেই হবে। 2 নম্বর, প্রেশারের রোগীতে দেখা যায় ওই যে বলছিলাম
যে শুধু শারীরিক নয়, আপনি কিন্তু মানসিকভাবেও একটা নিয়ম নীতির মধ্য দিয়ে যাচ্ছেন। তার ফলে কিন্তু তাদের প্রেশারটা কিন্তু কমে আসে। অনেক রোগীর প্রেশারের ওষুধ কিন্তু একটু কমাতে হয়। আচ্ছা, প্লাস ওই যে পানির রেস্ট্রিকশন থাকে আমাদের হার্ট ফেলিওর রোগীদের, আচ্ছা, তো তাদের ক্ষেত্রে যেটা খেয়াল করতে হবে, আমরা কি বলি যে এভারেজ যারা হার্ট ফেলিওর আছে বলি যে আপনি 1.5 লিটার উপরে পানি খাবেন না। তো আমার খেয়াল করতে হবে পানির পরিমাণটা যেন বেশি কমে না যায়, আচ্ছা, তাহলে কিন্তু ডিহাইড্রেশন হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার পানির পরিমাণটা এমন হবে না যেটা একসাথে আমি বেশি করে ডক করে খেয়ে ফেলছি। তাহলে আমাকে পানিটা যেটা খেতে হবে আমার জন্য বরাদ্দ যেটা, সেটা কিন্তু ওই 3 বারই হিসেব করে খেয়ে নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। একদম। মানে সবচেয়ে বড় জিনিস হলো আপনার যে ওষুধগুলো খেতে হবে, যে খাবারটুকু খেতে হবে, সেটা আপনি আপনার মতো করে একটু সহজ করে বেছে নেন। তবে খেয়াল করতে হবে ডায়াবেটিক রোগীদের জন্য যে তাদের খাবার শুরু কিন্তু ইফতারি থেকে, আচ্ছা, নট সেহরি, ইফতারি থেকে। কাজে মেইন ওষুধটা কিন্তু ইফতারিতে খেতে হবে। আচ্ছা, সেহরিতে পরিমাণটা অনেক কম হতে হবে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কারণ লম্বা একটা সময় না খেয়ে আছে, এটা খেয়াল রাখতে হবে। আর যেটা হয় যে কিছু ওষুধ আছে যেমন থাইরয়েডের রোগীদের খালি পেটে খেতেই হবে এবং খাবার পরে পেটটা অন্তত পক্ষে আধা ঘন্টা 1 ঘন্টা খালি থাকতে হবে। আমাদের ব্লাড থিনার একটা আছে ওয়ারফেরিন, আচ্ছা, যাদের ভাত রিপ্লেস করা তাদের হ্যাঁ, এটা হ্যাঁ। খেতে হয়। তাদের ক্ষেত্রে কিন্তু এটা এমন ভাবে খাওয়া উচিত যেন পেটটা মোটামুটি খালি, এবং এটা খাওয়ার পরে অন্তত পক্ষে আধা ঘন্টা আমি কিছু খাচ্ছি না। আমি আমার রোগীদের বলছি ভাই একটা কাজ করতে হবে, আপনি সেহরিতে একটু আগে উঠবেন, উঠে ওটা খেয়ে ফেলবেন। আধা ঘন্টা পরে টেবিল সাজিয়ে খাবার সবাই মিলে বসবেন, তখন আধা ঘন্টা যদি থাকে আমার ওষুধটা কিন্তু অ্যাবজর্ব হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা। এটা খেয়াল করতে হয়। মানে সারির সময় যখন খাবারটা খাবে ঠিক তার আধা ঘন্টা আগে ব্লাড থিনার মেডিসিনটা খাওয়াটা খেতে হবে। উত্তম, মানে তাহলে ডাইজেশনটা ভালো হয়। হবে এটা স্পেসিফিক একটা দুটো ওষুধের জন্য, থাইরয়েড হরমোনের জন্য থাইরক্স খাচ্ছেন, থাইরিন খাচ্ছেন লোকজনে, অথবা ওয়ারফেরিন খাচ্ছেন সেই ব্লাড থিনার, সেটার জন্য। আবার আমরা যারা ব্লাড থিনার প্লেটলেট অ্যান্টিপ্লেটলেট যেটা বলি অ্যাসপিরিন খাচ্ছি, ক্লোপিডোগ্রাল খাচ্ছি, টিকাগুলোর খাচ্ছি, এগুলো তো খাবার পরেই খেতে হবে, কাজে কোনো প্রবলেম না। একদমই। এবং সেক্ষেত্রে স্যার এই যে ব্লাড থিনার খাচ্ছি বা কোন কোন মেডিসিনগুলো খাচ্ছি, বেশিরভাগ ক্ষেত্রে রোগীরা কিন্তু সেটা বোঝে না। এই কারণে রমজান মাসে তাদের ওষুধের ডোজটা অ্যাডজাস্টমেন্ট করে নেওয়াটা খুব বেশি জরুরি, যেটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে করে উঠতে পারি না। এই বিষয়টা নিয়ে আপনার কাছে কথা বলবো যে আসলে কি কারণে ওষুধের ডোজটা অ্যাডজাস্ট করবে এবং কখন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবে। কিন্তু একটু ম্যাডামের কাছে আসবো একটা প্রসঙ্গে, যে স্যার তো পানি শূন্যতার কথা বলছিল, যে 1.5 লিটার পানি খাওয়ার একটি পরামর্শ থাকে হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের। কিন্তু একজন সুস্থ স্বাভাবিক ব্যক্তি, আমরা যারা রোজা রাখছি, দেখা যায় তীব্র পানি শূন্যতায় ভুগি আমরা সারাদিন দীর্ঘ সময় রোজা রেখে, এবং ইফতারিতে গিয়ে অনেক বেশি পরিমাণে পানি খাওয়ার একটি প্রবণতা আমাদের তৈরি হয়। আসলে এই বিষয়টিকে আপনি কিভাবে ব্যাখ্যা করতে চান? অনেক বেশি পানি খাওয়া জরুরি নাকি স্বাভাবিক? আচ্ছা, রোজায় ডিহাইড্রেশনটা একটা বড় চ্যালেঞ্জ, অর্থাৎ আপনাকে হাইড্রেট থাকতেই হবে। সেটা সেহরি থেকে ইফতার থেকে শুরু করে সেহরি পর্যন্ত যে রেকমেন্ডেড ড্রিঙ্কিং ওয়াটারটা বলা হয়, যে ফ্লুইড, যেটা সাধারণ একজন মানুষের সাধারণত 2 থেকে 3 লিটারের মধ্যে বরাদ্দ থাকে। সো আমি যদি সবার কথা চিন্তা করে 2 লিটারই ধরি, তাহলে সেখানে পানি এবং অন্যান্য তরল এখানে কাউন্ট করা হয়। তো দেখা যায় যে ইফতার থেকে সেহরি পর্যন্ত অনেক সময় খাবারটা এত বেশি খেয়ে ফেলে যে পানি আর তার ঠিক মতো খাওয়া হয় না। এক্ষেত্রে তাকে কিছু টেকনিক অবলম্বন করতে হয়, যেমন লবণ বা লবণ জাতীয় খাবারগুলো যদি সে কম খায় তাহলে তার ফ্লুইড ব্যালেন্সটা সহজ হয়। তাকে যে ফ্লুইডটা সে খায় রোজায়, আপনি জানেন যে প্রথমেই খেজুরের পর আমরা পানির পরে একটা লিকুইড খাই, সেটা খুব হেলদি একটা ড্রিঙ্ক আয়োজন করতে হয়। যেমন একটা মালটা চেপে 1 গ্লাস পানির মধ্যে, 1 জগ পানির মধ্যে যদি আপনি একটা সলিউশন বানান, তাতে কিন্তু ক্যালোরিও ব্যালেন্স, সুগারও খুব একটা পাবে না। এবং এটাকে অনেকে আছে বলবে দেখবেন পানি খেতে পারছে না, এটা আমরা তাদেরকে বলি ইসবগুল, তোকমা বা ডাবের পানি অ্যাবিলিটি থাকলে এটা ডাবের পানি অথবা দইয়ের শরবত, মানে একটা লিকুইড কিছু তার থাকবে, প্লাস তরকারি যেগুলো তার রান্না হয়, যেমন এখন লাউটাও পাওয়া যাচ্ছে, শীতের যে সবজিগুলো পাওয়া যাচ্ছে, এগুলোকে মাছের সাথে ঝোল করে রান্না করতে হবে। অর্থাৎ ফ্লুইডটা টোটাল যদি তার 2 লিটার হয়, এবং এটা সে বুঝতে পারবে সারাদিনে তার ইউরিন দেখে। আপনি দেখবেন অনেকেরই রোজায় মাথা ব্যথার একটা কমপ্লেইন থাকে, হেডেক হচ্ছে, মাথা ঘোরাচ্ছে, ড্রাউজি ফিলিং হচ্ছে, এদের সবারই কিন্তু মেইন আসল যে কারণ সেটা হচ্ছে ডিহাইড্রেশন। এই যে ডিহাইড্রেশন দূর করবার জন্য আমরা অনেকে কিন্তু বিভিন্ন ধরনের শরবতগুলো খেয়ে থাকি, এই বিষয়টিতে আসবো, আমি কিন্তু একজন দর্শক অপেক্ষায় রয়েছে।
কে আছেন দর্শক, আপনার নাম বলেই প্রশ্ন করুন। জি, আমি তুষার বলছিলাম সরিষাবাড়ি থেকে। দর্শক বলুন, আমরা শুনছি আপনাকে কি সমস্যা। আমি স্যারকে বলতে চাচ্ছিলাম, আমার মা হার্টের পেশেন্ট প্লাস ওনার ডায়াবেটিস আছে। জি। তো এই সময়টাতে উনি কোনো কাজ করতে গেলে বা একটু বসলে বা একটু ভারী কাজ করতে গেলে পরে উনি খুবই ক্লান্ত হয়ে যায়। সেক্ষেত্রে আসলে খাদ্যাভ্যাসটা কেমন হবে, আর ওনার এই রমজান মাসের জীবন চারণ কিভাবে, মানে কেমন হতে পারে? জি জি জি, আপনি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আপনার সচেতনতার জন্য ধন্যবাদ। আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব স্যার, যে তার মা ডায়াবেটিস আক্রান্ত রোগী এবং হৃদরোগে আক্রান্ত রোগী, এবং পুরো রমজান মাসে তিনি অনেক বেশি দুর্বল হয়ে যান। এই দুর্বলতা দূর করার জন্য জীবনযাপনে কিংবা খাদ্যাভ্যাসে কি ধরনের পরিবর্তন আনবে আমরা জানবো। বাংলাদেশের প্রথম স্বাস্থ্য বিজ্ঞান কলেজ, স্টেট কলেজ অফ হেলথ সায়েন্স। তার মা প্রায় 60 ঊর্ধ্ব বয়স এবং তিনি ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপে আক্রান্ত, এবং রোজা পালন করতে গিয়ে তিনি দুর্বলতা বোধ করেন। আসলে এই দুর্বলতাকে কাটিয়ে ওঠার জন্য আপনার পরামর্শ কি থাকবে? এখানে যে আমাদের খেয়াল করতে হবে যে উনি যে রোজা রাখছেন তার ইফতারি সেহরিতে খাচ্ছেন কিরকম। বেশিরভাগ ক্ষেত্রে এদের যদি প্রোটিনটা যদি বেশি রেস্ট্রিক্টেড হয়ে যায় তাহলে কিন্তু দুর্বলতা হবে। আমাদের খাবারগুলো কিন্তু কার্বোহাইড্রেট খুব বেশি, সেটা রেস্ট্রিক্ট করে বরং প্রোটিনটা বাড়ানো দরকার। দ্বিতীয় হলো যে উনি ডায়াবেটিকের রোগী। আমি তো আবার আগেই বলেছি যে রোজা রাখলে কিন্তু আমার ডায়াবেটিসের কন্ট্রোল অনেক ভালো হয়, ঔষধের মাত্রা কমাতে হয়। উনার ক্ষেত্রে এটা করা হয়েছে কিনা। তৃতীয়, উনি উচ্চ রক্তচাপের রোগী। রোজা রাখলে কিন্তু রক্তচাপ কন্ট্রোলও অনেক ভালো হয়ে যায়। আচ্ছা। তার ফলে অনেক ক্ষেত্রে ওষুধের মাত্রা একটুখানি কমাতে হয়। ওনার ক্ষেত্রে সেটা করা হয়েছে কিনা। আমি আগেই বলেছিলাম যারা এরকম রোগী আছেন তাদের ক্ষেত্রে ভালো থাকার জন্য ত্রয়ী সম্মিলন প্রয়োজন। আচ্ছা। রোগী নিজে, রোগীর যারা আছেন আশেপাশে, ফ্যামিলি এবং ডাক্তারের পরামর্শ, তিনটা মিলে ঠিক করে নিতে হয় তার জন্য প্রযোজ্য কোনটা। এই যে খাবারের কথা বলছিলেন যে প্রোটিন রেস্ট্রিকশনটা কিভাবে, তার প্রোটিনটা বেশি খাওয়া উচিত, না খেয়ে উনি ওটা কম খাচ্ছেন, সেটা আমার মনে হয় তামান্না খুব সুন্দর করে বলবেন যে আসলে এই বয়সের রোগীদের জন্য কোন ধরনের প্রোটিনটা খেলে ভালো হয়। আমি একটু জানতে চাই। এটা ওনার যেটা হচ্ছে যে ওনার খাবারের মধ্যে ফার্স্ট ক্লাস প্রোটিনটাকে আমরা সবসময় গুরুত্ব দিয়ে থাকি। অনেকেই মনে করেন হার্টের সমস্যা ছিল ডিম খাবেন না, বাট স্যার আমি শিওর স্যার আমার সাথে এগ্রি করবেন যে একটা ফুল ডিম কিন্তু উনি খেতে পারবেন কুসুম সহ। আচ্ছা। কুসুম সহ খাবেন। কুসুম সহ খাবে, কারণ সেটা তার শরীরের অনেকটা প্রোটিনকে হেল্প করবে চাহিদা পূরণে। পাতলা করে দুধ বা সরফেলের দুধ, নরমাল যে দুধ, তার যদি ল্যাকটোজ প্রবলেম না থাকে, দুধ দিয়ে একটু সাবু দিয়ে সে একটা ডেজার্ট তার মানে চিনি ছাড়া তার ইফতারে রাখতে পারে। অথবা আপনার মাছ তো হার্টের রোগীদের সবচেয়ে বেস্ট প্রোটিন হিসেবে আমরা বলি। সেটা হয়তো খুব সুন্দর করে তরকারি দিয়ে রান্না করেছে, সেহরিতে ভাতের সাথে মাছ খেলে তার মাছ থেকে তার প্রোটিনটা চাহিদা পূরণ হয়। এক টুকরোর জায়গায় দু টুকরোও খেতে পারে, কারণ হৃদরোগীদের সবচেয়ে বড় সংখ্যাটা থাকে তারা ভয় পায়, ভয়ে খায় না। আচ্ছা। এবং স্যারও একমত হবেন, অনেকেই কিন্তু 10-15 রোজার পরে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে, প্রেশার লো হয়ে, হাইপো হয়ে ইমার্জেন্সিতে ভর্তি হয়ে তার এবং তার পুরো পরিবারের রোজা তখন দেখা যায় যে নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আমার মনে হয় যে খাবারে যেটা স্যার বললেন, মাছ মাংস, বিশেষ করে আমাদের সাদা মাংস যেটা একটি মুরগির মাংস, এবং দুধ ডিম, এই 4টা ফার্স্ট ক্লাস প্রোটিন তার খাবারে অবশ্যই থাকবে। তার ইউরিক অ্যাসিড বা অন্যান্য কোনো সমস্যা না থাকলে সে পাতলা করে ডালের পানি বা ডাল সবজি দিয়ে রান্না করেও সে খেতে পারে। তবে ফার্স্ট ক্লাস প্রোটিনটার উপরে আমরা সবসময় জোর দিয়ে থাকি। এবং আরেকটি একটু ছোট্ট জিনিস অ্যাড করব, অনেকে খুব তাড়াতাড়ি সেহরি করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার চেষ্টা করেন। আচ্ছা। এখানে স্যার একটা কথা বলেছিলেন যে 2 বেলা ওষুধটা অ্যাডজাস্ট করা হয়। যদি আপনি ইফতারে ওষুধটা খান এবং আপনি যদি কুইক সেহরি খেয়ে ঘুমিয়ে পড়েন, লেন্থ অফ 2টা মেডিসিন কিন্তু অনেক কমে যায়, যেটা স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর হতে পারে। কারণ আমাদের যে সকাল এবং রাতের মেডিসিন ডোজটা থাকে, ডিনার এবং সকালে, সেটা কিন্তু 12 ঘন্টা একটা ডিফারেন্স হয়। তো আমি বলবো আজানের আগ দিয়ে আমাদের সর্বশেষ সময় যে সেহরিটা, তার কিছু আগ দিয়ে তারা সুন্দর মতো পারলে তাহাজ্জুদ নামাজ পড়ে সুন্দর মতো সাহারিটা করবে, এবং তাহলে ওষুধের গ্যাপটা কিন্তু সুন্দর হয়। না হলে হয় কি, অনেকেই দেখবেন যে ইফতার করে একটা প্রেশারের মেডিসিন ছিল খেয়েছে, সেহরিটা খুব তাড়াতাড়ি করার ফলে দুটো প্রেশারের মেডিসিন কাছাকাছি হওয়াতে তার একটা ইমব্যালেন্স হয়। অর্থাৎ
ফাস্টিং আওয়ারটা অনেক বেশি বেড়ে যায়। অনেকে আছে 2টা 1টার মধ্যেই খেয়ে ঘুমায় পড়ে, এবং সেটা যদি আপনি ইফতার পর্যন্ত কাউন্ট করেন লং ফাস্টিং, একদমই। যেখানে কোনো সুযোগ নেই যে আপনি পানি খাবেন বা আপনার থার্স্ট কন্ট্রোল করবেন বা ডিহাইড্রেশন কন্ট্রোল এই করবেন। প্রসঙ্গটাতে একটু স্যারের কাছে আসবো। স্যার, যেহেতু মেডিসিন নিয়ে কথা হচ্ছে, আমরা দেখা যায় হৃদরোগে আক্রান্ত হয়েছি, কোনো একটি সময় শনাক্ত হয়েছিল, সেটা নিয়ে 2-8 বার ফলো আপ করেছি, কিন্তু রমজানে যে বিশেষ একটি ফলো আপের প্রয়োজন, ডোজ অ্যাডজাস্ট করে নেওয়া প্রয়োজন, বা আপনি বলছিলেন যে প্রপারলি যদি অ্যাডজাস্ট না হয় সেক্ষেত্রে হাইপোগ্লাইসেমিক হয়ে যেতে পারে বা বিভিন্ন ধরনের জটিলতা হতে পারে, এই বিষয়টা নিয়ে আপনি দর্শকদের উদ্দেশ্যে কি জানাতে চান? এখানে হৃদরোগীদের জন্য একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, অনেকগুলো ওষুধ আছে যেগুলোকে আমরা বলি ডায়ুরেটিক, ওগুলো বডি থেকে এক্সেস লবণটা এবং পানিটা বের করে দেয়। এখন যেমন আপনি ওই যে ওসার্টিভ প্লাস বা এনজিওলক প্লাস খাচ্ছেন, এই প্লাস মানে হলো ওখানে হাইড্রোক্লোরোথায়াজিন নামে ডায়ুরেটিক আছে, ইনডোপামাইড, মেট্রিসার বা হাইপেনেসার নামে আপনি খাচ্ছেন, ওটা কিন্তু ডায়ুরেটিক। ফ্লুলাক বা ইউরিনের প্লাস খাচ্ছেন, এটা কিন্তু ডায়ুরেটিক, যেটা ইউরিনে সল্ট এবং ওয়াটার দুটো বের করে দিচ্ছে। রোজার মাসে আপনার পানি কিন্তু কম খাওয়া হচ্ছে। ওই যে আমরা যে বলছি যে 1.5 লিটার কিন্তু হার্ট ফেলিওর পেশেন্টদের জন্য, এমনি যার হার্টের ফাংশন পাম্পিং ক্যাপাসিটি ভালো, আচ্ছা। তার জন্য কিন্তু রেস্ট্রিকশন নেই, সে কিন্তু 2 লিটার 3 লিটার খাওয়ার কোনো অসুবিধা নেই। কিন্তু রোজার মাসে যেহেতু পানি খাওয়ার পরিমাণটা কম হচ্ছে, তার মধ্যে ডায়ুরেটিকটাও যদি একই রকম থাকে, আপনি ডিহাইড্রেটেড হয়ে যাবেন, আপনার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হবে। আচ্ছা, এই জন্যই আপনার এই ধরনের ওষুধ যারা খাচ্ছেন তাদের একটু চেক আপ করে নেওয়া উচিত, অন্ততপক্ষে 3-4টা রোজা রাখার পরে একটা ইলেকট্রোলাইট করে দেখা যে বডিতে সোডিয়াম পটাশিয়াম ঠিক আছে কিনা, আচ্ছা। ওটা ম্যানেজ করা উচিত। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যে প্রসেস ফুড যেটা আমরা খাই বাজার থেকে কিনে, একদমই। আপনার ঘরের যে বেগুনি বা পেঁয়াজু তাতে যে লবণ দেওয়া হয়, দোকানে যে বেগুনি বা পেঁয়াজু বা অন্য কিছু খাচ্ছেন তাতে লবণের মাত্রা কিন্তু অনেক বেশি থাকে। আমরা বলছি আপনার সল্ট, ওই যে তামান্না বলছেন সোডিয়াম রেস্ট্রিকশন করে, মানে কি সল্ট রেস্ট্রিকশন করে, সেটা কিন্তু হয়ে ওঠে না, তখন কিন্তু প্রবলেম হয়ে যায়। বিশেষ করে হার্ট ফেলিওর রোগীদের জন্য তাদের হার্ট ফেলিওর বেড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেড়ে যায়। আচ্ছা, শুধুমাত্র এই ধরনের খাবারগুলো খাওয়ার কারণে, যেগুলো নিয়ে আমরা খেয়াল করছি না এবং আমরা ট্রেডিশনের একটা অংশ বানিয়ে ফেলেছি, আমাদের জীবনযাত্রার অংশ। যে রমজান মানেই ভাজা পোড়া তৈলাক্ত খাবার, বিভিন্ন ধরনের প্রসেসড কিংবা বাইরে থেকে কেনা খাবার। ম্যাডাম, এটার সঙ্গে একটি বিষয় আমি যোগ করব যে আমাদের মাঝে একটি টেন্ডেন্সি রয়েছে, আমরা যখন ইফতার করি, ইফতারে দেখা যায় বিভিন্ন ধরনের বাইরে থেকে কিনে আনা ফলের জুস, আখের শরবত এবং অনেক বেশি চিনি জাতীয় দেয়া কোনো ধরনের শরবতগুলো আমরা কিনে সেগুলো ইফতারের আইটেমে খাচ্ছি, হামেশাই খাচ্ছি। এগুলো আসলে স্বাস্থ্যের জন্য কতটুকু ঝুঁকির কারণ হতে পারে? আচ্ছা, শরবত নিয়ে আমি একটু বলবো কয়েকটা জিনিস। একটা হচ্ছে প্রথমত এটা ডাইরেক্ট খাওয়া হয়, তার মানে এটা চুলাতে তাপ দেওয়ার কোনো ব্যবস্থা নাই। সেই ক্ষেত্রে আপনার বাইরে থেকে কিনে আনা যে শরবত, সেই পানিটা থেকে টাইফয়েড, ডায়রিয়া বা হেপাটাইটিস এর মতো রোগ আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকে যায়। দ্বিতীয়ত হচ্ছে হাইজিন একটা ব্যাপার থাকে। শরবতটা যেহেতু আপনি সরাসরি খাবেন, সেহেতু বাইরে থেকে যদি এটা কিনে আনেন সেই ক্ষেত্রে হাইজিনটা নিশ্চিত না। এবং এই ধরনের যে বাইরের কেনা শরবত, তাতে কালারের একটা ব্যাপার থাকে, তার মানে ঝুঁকি অনেক দিক থেকে। প্রথমত হাইজিন, দ্বিতীয়ত রোগ ট্রান্সফার হওয়া, আর অথবা আপনার ওইটার মধ্যে যে রং ব্যবহার করেছে সেটা আমাদের স্বাস্থ্য উপযোগী নাও হতে পারে। বাসায় যে শরবত, সেটাকেও কিন্তু আমরা অনেক সময় আনহেলদি করে ফেলি। দেখা যায় আমরা কোনো সিরাপ কিনে নিয়ে আসতেছি বাইরে থেকে বা রঙিন পাউডার কিনে নিয়ে আসতেছি, কথা কিন্তু একই। অর্থাৎ এখানে হয়তো হাইজিন মেনটেন হবে, রোগের ঝুঁকি থাকবে না, কিন্তু যে কালার বা সেটা যে চিনি, সেটা কিন্তু আপনি কমার্শিয়াল জিনিস দিয়ে যদি শরবত প্রিপেয়ার করেন, অবশ্যই আপনার খাওয়া হবে। এটা একদিনের ব্যাপার না, যেহেতু আমরা 30 দিন খাবো, আমাদের অবশ্যই এই জায়গাটায় সতর্ক হতে হবে। থার্ডলি হচ্ছে অনেক ডায়াবেটিস পেশেন্ট বা হার্টের পেশেন্টের একটা কোয়ারিজ থাকে যে আমি ফলের জুস খেতে পারবো কিনা। তাদের জন্য বলি, হার্ট পেশেন্ট বা সে যদি ডায়াবেটিকও হয়, তার একটা বরাদ্দের ফল থাকে, সেই ফলটাকে সে যদি পাল্প সহ বেশি করে পানি দিয়ে ডাইলুট করে জুস করে খায়, তাহলে তার রেকমেন্ড, হ্যাঁ অবশ্যই সুগারটা একটু সম্ভাবনা থাকে ফল থেকে জুসে স্পাইক করার, কিন্তু সেই ক্ষেত্রে গ্লাইসেমিক লোডটাকে কিন্তু তারা চাইলে কমাতে পারে। যেমন ফলটাকে জুস করে বেশি করে পানি দিয়ে ডাইলুট করা, ওটার মধ্যে পাল্পটাকে রাখা,
তোকমা, ইসবগুল অথবা চিয়া সিডস ভিজিয়ে রেখে যদি আপনি সেই শরবতটার সাথে অ্যাড করেন তাহলে তার গ্লাইসেমিক লোড কমে, অর্থাৎ ওই শরবতটা বা জুসটা শরীরে যাওয়ার পর আস্তে আস্তে একটু কম্পারেটিভলি ওই জুসের থেকে কম আপনাকে ধীরে ধীরে ব্লাড গ্লুকোজটা দিবে। সুতরাং ডায়াবেটিক রোগীরাও কিন্তু এটা খেতে পারবে, তাদের খালি খেয়াল রাখতে হবে এই জুসটা সে যদি বাসায় করে খায় ফ্রেশ ফল দিয়ে, তাহলে সে আর আলাদা করে কোনো ফল খাবে না। ইটস অল অ্যাবাউট ব্যালেন্সিং। তা আমি যদি চাই যে আমি এক গ্লাস জুস খাবো, ফলের খাবো, ফ্রেশ খাবো, ডায়াবেটিক রোগী, হার্টের পেশেন্ট অবশ্যই তাতে খেতে পারবে। আর একটা ছোট জিনিস অ্যাড করি, শরবতকে ডেকোরেটিভ করতে গিয়ে কোনো আনহেলদি আইটেম অ্যাড না করা। যেমন অনেকে মনে করেন মধু খেলে কিছু হবে না, চিনি বাদ দিচ্ছেন, মধু বেশি দিচ্ছেন বা লাল চিনি বেশি দিচ্ছেন, অথবা অনেকে সল্ট, বিট লবণ অ্যাড করছেন। এই জিনিসগুলো থেকে অ্যাভয়েড করবেন, কারণ বেশিরভাগ হার্টের রোগীদের ট্রাইগ্লিসারাইড প্রবলেম থাকে বা প্রেশার থাকে, তাদের জন্য বিট লবণ, লবণ, চিনি, মধু অনেক সতর্কতার সাথে অবলম্বন করতে হবে। এটির পাশাপাশি স্যার আমরা যে প্রসঙ্গটিতে ছিলাম, এখানে যেমন এই যে খাচ্ছেন, যে শরবতটা খাচ্ছেন, উনি যদি এর সাথে প্রোটিনটা বেশি খান তাহলে কিন্তু ওই যে চট করে সুগার বাড়বে না, তার ওটা কিন্তু অ্যাবজর্পশনটা স্লো হবে, বডি কিন্তু হ্যান্ডেল করতে পারবে সেটা। ওই স্পাইক কথাটা মানে কি চট করে বেড়ে গেল, ওটা বডি সামলাতে পারে না। নিশ্চয়ই। সেক্ষেত্রে স্যার কোন কোন খাবারগুলোতে প্রোটিন রয়েছে, কোন খাবারগুলোতে কার্বোহাইড্রেটের মাত্রা বেশি, কোনটিকে এড়িয়ে যাব, কোনটি খাবো, বিস্তারিত জানবো আপনার কাছে। এই রমজানে নিজেকে সুস্থ রাখার জন্য হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের খাদ্যাভ্যাস কেমন হতে পারে? আপনার কাছে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, যে তেলে ভাজা পোড়া খাবারগুলো যে আমরা খাই, দেখা যায় দীর্ঘদিন একই তেলে ভেজে খাবারগুলো খাচ্ছি এবং তাতে করে যে ট্রান্স ফ্যাটটি রয়েছে, এটা আমাদের শরীরের জন্য কতটুকু ঝুঁকির কারণ হতে পারে? এবং এটির সাথে আরো একটি প্রশ্ন করতে চাই যে অটোফেজি এবং রোজার মধ্যে বিশেষ করে পার্থক্য রয়েছে কিনা? এই প্রথম কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, এই জন্যে যে আসলে রোজার মাসে আপনি যদি পুরন ঢাকায় যান, যে অসংখ্য রকমারি খাবারের বহর দেখবেন, জিভে জল আসবে এবং না কিনে পারবেন না। প্রবলেম হলো যে আপনার ঘরে যে জিনিসটা তৈরি হচ্ছে, যে পদ্ধতিতে তৈরি হচ্ছে, আপনি যদি হৃদরোগী হন কিংবা ডায়াবেটিসের রোগী হন কিংবা হার্ট ফেলিয়ারের রোগী হন, আপনার জন্য আপনার ঘরণী যেভাবে বানিয়ে দিচ্ছেন সেটা অনেক হাইজিনিক। ওখানে কমার্শিয়াল ভাবে তৈরি হচ্ছে, তেলে ভাজা হচ্ছে, ভাজা হচ্ছে, ভাজা হচ্ছে, শেষ হচ্ছে, নতুন তেল নামছে, কিন্তু ওটা আগেরটা কিন্তু ফেলে দেওয়া হচ্ছে না। এই যে কন্টিনিউয়াস টেম্পারেচারে, হাই টেম্পারেচার, সেটাতে কিন্তু তেলের স্ট্রাকচার চেঞ্জ হয়, এই ট্রান্সফেটটা তৈরি হয়। মুশকিল হচ্ছে এই ট্রান্সফেটটা হজম করার কোনো সিস্টেম আমার বডিতে নেই। আচ্ছা, এটা ন্যাচারাল জিনিস না। তার মানে এটা বডি হ্যান্ডেল করতে পারে না দেখে আমার ক্ষতি করার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এই যে সারা দেশে আমাদের গ্যাস্ট্রোলিভারের বিশেষজ্ঞরা বলছেন যে ফ্যাটি লিভার ভর্তি, তার একটা বড় কারণ কিন্তু এগুলো, ট্রান্সফ্যাট, এই এক্সেস কার্বোহাইড্রেট খাচ্ছি এবং তেলে ভাজা পোড়া জিনিস খাচ্ছি সেগুলোর জন্য। তার মানে আপনি খাবেন কিন্তু খুব অল্প করে খান এবং সম্ভব হলে ঘরে বানিয়ে খান, তাহলে এই প্রবলেমটা কমে যায়। আচ্ছা, আরেকটা জিনিস যেটা এই যে অটোফেজি বলা হচ্ছে, অটোফেজি আসলে জিনিসটা কি? এটা একটা ন্যাচারাল জিনিস। এটা মানে হলো বডির প্রত্যেকটা সেল যখন তার ক্যালোরি রেস্ট্রিকশন হয় কিংবা অনেকক্ষণ আমরা না খেয়ে থাকি, নিউট্রিশন আসছে না, তখন সে করে কি নিজের ঘরে সব ময়লা সাফ করে সেটা কাজ করে। তার মানে আমার সেলের মধ্যে যে আমার পাওয়ার হাউস হলো মাইটোকন্ড্রিয়া, যেখানে মানে আমাদের যেমন ইলেকট্রিসিটির জন্য পাওয়ার হাউসগুলো আছে সেরকম, ওখানে ফ্যাক্টরি হলো গিয়ে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, প্যাকেজিং কমপ্লেক্স হলো গোলজি কমপ্লেক্স। এখন এগুলো তো ওয়্যার এন্ড টিয়ার আছে। যখন রোগী মানে এই অটোফেগিক মানে হলো এই জিনিসগুলো যেখানে যেটা নষ্ট হচ্ছে, বডি নিজে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সেল তার ওই জিনিসগুলোকে বাছাই করে আলগা করে করে ফেলবে, একটা মেমব্রেনের মধ্যে নিয়ে তাতে এনজাইম দিয়ে ওটাকে ডিস্ট্রয় করে বেসিক কম্পোনেন্টটা নিয়ে সেটা আবার ইউজ করবে। অর্থাৎ এটা একটা রিপারেশনের, রিপেয়ারের প্রসেস। এবং এটা সবসময় হচ্ছে। রোজা কি করে, ফাস্টিং কি করে? ফাস্টিং অটোফেগিকে স্টিমুলেট করে। অটোফেগি সবসময় হচ্ছে, কিন্তু যখন আমরা লম্বা সময় না খেয়ে থাকি, ক্যালোরি রেস্ট্রিকশন করি, অটোফেগি অনেক বেড়ে যায়। তার মানে আপনার ঘরটা ঝাড়পোছ করে পরিষ্কার করা
অনেক বেশি হয়। কি লাভ হয়? এইজিং প্রসেস স্লো হয়ে যায়, আচ্ছা, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যায়, বাহ। আপনার সেল ড্যামেজ হয়ে যে নষ্ট হওয়ার টেন্ডেন্সি সেটা কমে যায়। ক্যান্সার পেশেন্টের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় তাদের ক্যান্সার সেলগুলোর এগেস্টে বডির যে ন্যাচারাল ডিস্ট্রাকটিভ প্রসেস আছে সেটা কিন্তু স্টিমুলেটেড হয়, মানে ক্যান্সার সেলগুলো মারা প্রসেসটা আরো ভালো হয়। বাহ। এবং দেখা যায় যেটা যে তার বডিরই ফাংশন অন্য সবকিছু ইমপ্রুভ করে, ইনসুলিন সেন্সিটিভিটি বেড়ে যায়। কাজেই অটোফেগ ইজ গুড। রোজা যেহেতু এটাকে স্টিমুলেট করছে, কাজে রোজা ইজ গুড ফর ইয়োর বডি। এবং অনেকে এখন দেখা যায় সেটা- অসুস্থতার দোহাই দিয়ে রোজা পালন করতে চায় না। এই জায়গাটাতে অবশ্যই তারা সতর্ক হবেন যে রোজা সুস্থতার একটি অন্যতম কারিগর হতে পারে। হতে পারে। একটা কথা হলো মনের এটা, কাছে- আমি একটু বলি এখানে, কথা হলো এটা আপনি রোজা রাখার জন্য উপযুক্ত কিনা তার কিন্তু একটু কতগুলো নির্দেশ নিঃসন্দেহে, আছে। নিঃসন্দেহে। আপনার ধর্মে কিন্তু বলে দিচ্ছে যে আপনি যখন ফিজিক্যাল কারণে আনএবল আপনি রোজা রাখবেন না। তার মানে ওই ভালো করতে গিয়ে বেশি করে ফেললে, বেশি যদি অটোফেগি করেন তাহলে কিন্তু আপনার ক্ষতির কারণ হতে অ্যাপোপ্টোসিস মানে সেলুলার ডেথ হবে। আমি কিন্তু সেটা চাই না, আমি ঝাড়পোষ চাই। ঝাড়পোষ করতে গিয়ে সেটাকে ধ্বংস করে দেওয়া চাই না। একদমই কাজে তাই। রোজা রাখতে গিয়ে ওই পরামর্শটা নিতে হবে। অল্প কিছু রোগী আছে যাদের রোজা রাখা ঠিক না, সেটা ডাক্তার ঠিক করে দেওয়া উচিত। একদমই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তারা রোজা রাখবেন কিনা সিদ্ধান্তটা নেবেন। একদম শেষ প্রান্তে আছি, ছোট্ট করে জানবো একটি বিষয় যে এই পুরো রমজান জুড়ে কনস্টিপেশন বেড়ে যাওয়ার একটি প্রবণতা তৈরি হয়। আমরা বলি ফাইবার সমৃদ্ধ খাবার, আসলে কোন খাবারগুলো ফাইবার সমৃদ্ধ, কোনগুলো খাওয়ার পরামর্শ দেন? আচ্ছা, খুব ছোট করেই বলি, ফাইবারের জন্য সবজি এবং খোসা সহ ফল সবচেয়ে বেস্ট সোর্স। তাই ইফতারিতে হয়তো একটা মিক্স ফ্রুট সালাদ রাখা যেতে পারে, সবজির একটা সালাদ, যেগুলো কাঁচা সবজি খাওয়া যায় সেগুলোর সাথে টক দই দিয়ে একটা সালাদ করে খেতে পারে, অথবা সবজি খিচুড়ি। অর্থাৎ আপনাকে যে কোনোভাবে হোক ইফতারে 1 থেকে 2টা বা 3টা সবজির আইটেম থাকতে হবে। ডিনারটা খুব ছোট হয়, যেটা তারাবির পর, সেখানে একটা চিকেন দিয়ে সবজি দিয়ে একটা স্যুপ বা ওটস দুধ, এরকম ছোট্ট একটা কুইক মিল যেটাতে কার্বোহাইড্রেট প্রোটিন ফাইবার 3টাই থাকবে, এরকম করে একটা মিক্স খাবার নেওয়া। আর সেহরিতে যেই সবজিগুলো আবার একটু ইজিলি ডাইজেস্টেবল কিন্তু ফাইবার আছে, সেগুলোর সাথে একটু বড় বড় করে টুকরা পিসেস করে মাছ দিয়ে রান্না করলে আপনি সবজিও পাবেন, প্রোটিনও পাবেন। অর্থাৎ মাথায় রাখতে হবে 3টা খাবারই যে কোনোভাবেই হোক 3 থেকে 4 পরিবেশন সবজি বা খোসা সহ ফল থাকতে হবে। সেই ক্ষেত্রে সেহরিতে কিন্তু আমি একটা খেজুরের পরামর্শ সবসময় দিই, যেটা সারাদিনে হাইড্রেট রাখতে সাহায্য করে, ফাইবারের চাহিদা আমরা পূরণ সবসময় করে। ইফতারিতে গিয়ে খাই, কিন্তু সাহারিতে খাওয়াটা অত্যন্ত জরুরি। এটা আপনার জরুরি, পরামর্শ খেতে পারেন। অনুযায়ী একদম শেষ প্রান্তে চলে এসেছি স্যার। দুজনকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। প্রিয় দর্শক, ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিউজ 24 এর সাথেই থাকুন।